দেখতে দেখতে আজ 5টি বছর হতে চললো। রাজকুমার রাজকুমার এখনো আমার কাছে আসলো না। আমি আর কতদিন এই বনবাসে পড়ে থাকবো? তবে কি আমার ভাবনা ভুল? রাজকুমার কখনোই আমার খোঁজে আসবে না। সে কি আমাকে ভুলে গিয়েছে? রাজকুমার তো হয়তো এটাও জানে না যে তার 5 বছরের একটি পুত্র আছে। আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে আল্লাহ? আমি কোনো অপরাধ না করে আমি বিনা দোষে এই বনবাসে কতগুলো দিন যাপন করে দিলাম। তবে কি রাজকুমার আমার খোঁজে এই বনে আসবে না? কেন আল্লাহ, কেন? আমার কি অপরাধ ছিল? আমি কি দোষ করেছিলাম? আমি একটা গরিব ঘরের কন্যা। আমি আমি গরিব ঘরের কন্যা হয়েছি, এটাই আমার দোষ। তুমি আমাকে এত শাস্তি কেন দিচ্ছ আল্লাহ? তুমি আমাকে আর এত শাস্তি দিও না। তুমি আমাকে একটিবার সুখের মুখ দেখাও আল্লাহ। আমি যে কষ্ট আর সইতে পারছি না। আমি আমার সেই ছোট্ট পুত্রকে নিয়ে আর কত কষ্ট করব আল্লাহ। হে খোদা, তোমার কাছে আমি কিছুই চাই না। তুমি আমার রাজকুমারকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাছাড়া তোমার কাছে আর কিছুই চাই না। বাবা, কান্না করবো না কি করবো? আমার কপালটা যে অনেক খারাপ। আমার যে পুরো কপাল, তাই তো আমি বসে বসে কান্না করছি। তোর পিতা থাকা সত্ত্বেও তোকে নিয়ে আমি কত কষ্টে দিন যাপন করছি। আমাকে বিনা অপরাধে রানীমা এই বনবাসে রাতের অন্ধকারে রেখে গিয়েছে। একটিবারও তোর পিতা আমার খোঁজ নেওয়ার জন্য আসেনি। আমার কপালটা এতই খারাপ। আমার পিতা এমন মানুষ, তোমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। বাবারে, তোর দাদা হুজুর যেদিন বাণিজ্যে যায় সেদিন তোর পিতাকেও সঙ্গে করে নিয়ে যায়। যেদিন তোর পিতা বাণিজ্যে চলে গেল সেদিন রাতেই তোর দাদিমা আমাকে রাতের অন্ধকারে এই বনবাসে চোখ মুখ বেঁধে ফেলে রেখে চলে গেছে। কার উদ্দেশ্যে জানিস? তোর দাদিমার আদেশে আমাকে এই বনবাসে ফেলে রেখে চলে গেছে। আমি তাদেরকে কত অনুরোধ করেছি, কত করে বললাম আমি সতী মালেকা, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো দোষ করিনি, কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। আমাকে আমাকে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে এই বনবাসী রেখে চলে গেছে। আমার দাদিমা তো খুব পচা মানুষ। বাবারে, যেদিন ওই রাজমহলে প্রথম শাদী করে গেলাম সেদিন থেকে তোর দাদিমা আমাকে মেনে নিতে চায়নি। তোর দাদা হুজুর ভালো মানুষ ছিল জন্য তাই আমাকে মেনে নিয়েছিল। জানিস বাবা, সেই আগের দুঃখের কপাল আমার এখনো রয়ে গেল। আমার কপালে আর সুখ জুটলো না। মা, নানু ভাই এলো। নানু ভাই, তুমি কি খাওয়া দাওয়া করেছো? নানু ভাই, আমি তোমাকে দেখেছি, কোনোদিন খেয়েছি? তাই? মারে, তুই এভাবে যদি কান্নাকাটি করিস তাহলে যে তোর বড় ক্ষতি হয়ে যাবে রে মা। বাবা, জন্ম হয়েছে দুঃখের কপাল নিয়ে, কান্না করব না তো আমি কি করব? আমার এই কান্নার কপালে যে কখনো আর হাসি আসবে না বাবা। আল্লাহ মানুষকে সুখ দিতেও পারে আবার কেড়েও নিতে পারে। তুই কাঁদিস না রে মা। বাবা, এই দুঃখিনী মালেকার কপালে যার সুখ নেই, আমি যার সুখের মুখ দেখতে পারবো না বাবা। বাবা, মাঝে মাঝে মনে হয় কি আমি আমার এই জীবনটা শেষ করে ফেলে, কিন্তু যখনই এই সন্তানের মুখের দিকে তাকাই তখনই যে আমি পিছু পা হয়ে যাই বাবা। এসব তুই কি বলছিস রে মা? আল্লাহ সুখ দিতেও পারে আবার কেড়েও নিতে পারে। তুই কাঁদিস না রে মা, এভাবে তুই কাঁদিস না। মা, তুমি আর কেঁদো না। তোমার কান্না যে আমি আর সইতে পারি না। বাবা, কান্না করবো না কি করব বল? তোর মা তো কান্না করতে চায় না, কিন্তু তার দু চোখে
চোখে যে এমনিতেই পানি চলে আসে। আমি তো ইচ্ছা করে কান্না করি না, আমি আমার মনের কষ্ট যে ধরে রাখতে পারি না। তোমরা তো আমার কষ্টটা কেউ বোঝো না বাবা। আর তোকে কান্না করতে হবে না, চল আমাদেরকে খেতে দে। হ্যাঁ মা, তুমি আর কেঁদো না, চলো আমাদের খেতে দাও। চলো চলো তোমাদেরকে খেতে দেই, চলো। আয় মা। বাবা জামাল, জামাল, বাবা জামাল, কুঠিরে আসো বাবা। জামাল কই রে বাবা? আপনি? আমার পুত্র জামাল তো কুঠিরে নেই, ও কোথায় যেন খেলা করতে গিয়েছে। তা আপনি আজ আবার আমাদের কুঠিরে কেন এসেছেন? একটা মানুষ বারবার এই কুঠিরে কেন আসে আপনি জেনেও না জানার ভান করছেন? দেখুন, আপনি যে মতলবে বারবার আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি অনেকবার ভেবে দেখেছি, কিন্তু আমার পক্ষে যে সে কাজ করা সম্ভব নয়। দেখুন, আপনি যার জন্য পথপানে চেয়ে বসে আছেন সে হয়তোবা আপনাকে ভুলেই গেছে, আর আমার একটা বিশ্বাস সে আর কোনোদিন আপনার কাছেই আসবে না। এসব আপনি কি বলছেন? আপনার বিশ্বাস সে কখনো আমার কাছে ফিরবে না? আমিও মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রাজকুমার একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরবে। আর আপনি সবকিছু জানার পরেও আমার পিছু পিছু এভাবে ঘুরছেন শুধু আমাকে পাওয়ার জন্য। আমার পক্ষে যে এটা কখনোই সম্ভব না, কারণ আমি যে আপনার প্রস্তাবে রাজি হতে পারবো না। রাজবংশের পুত্র আমার কাছে, তাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার, আর আমি তাকে ফেলে আরেকটি শাদী করব, এ যে সম্ভব না আমার পক্ষে। রাজবংশের পুত্র আপনার কাছেই আছে, তাতে কি হয়েছে? আপনার পুত্রকে আমার পুত্র হিসাবেই আমি মেনে নেব। একদিন না একদিন রাজকুমার ঠিকই আমার খোঁজে এই বনে আসবে। তখন আমি যদি তার সামনে পড়ি, আমি তাকে কি জবাব দিব? আমার প্রতি যে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আমার ভালোবাসার তো কোনো জবাব আমি তার কাছে দিতে পারবো না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে এমন কথা আর বলবেন না। আমি যে কাউকে শাদী করতে পারবো না। আমার পুত্রকে নিয়ে আমি সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে চাই। আপনি তো রাজকুমারের জন্য 5টি বছর অপেক্ষা করলেন, কই রাজকুমার তো আসেনি। আমার একটা বিশ্বাস রাজকুমার আর আসবেও না। তাই বলছিলাম, আপনি যদি আমাকে... দেখুন, আমি একজনকে ভালোবেসে আমার এই মনটা দিয়ে দিয়েছি। আপনি আবার বলছেন আমি আরেকজনকে ভালোবেসে আমার এই মনটা দিয়ে দেব? না না, এ যে আমি পারবো না। আমার পক্ষে যে দুজনকে মন দেওয়া সম্ভব না। তাই বলছিলাম কি, আপনি আমাকে আর জ্বালাতন না করে আপনি নিজের কথা ভাবুন, নিজে একটা ভালো দেখে শাদী করে সংসার করুন। আমার মতো পোড়া কপালের মানুষকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আর আমার এই পোড়া কপালে আমি আর কাউকেই জায়গা দিতে চাই না। আমার বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে দিতে চাই। আমার পুত্রকে বুকের সঙ্গে নিয়ে আমি সারাটা জীবন এভাবে কাটিয়ে দেব। আমার কারো ভালোবাসা দরকার নেই, আমি কাউকেই চাই না। কে বলেছে আপনার পোড়া কপাল? মানুষ কি একের অধিক শাদী করে না? আল্লাহ তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছেন সেটাই হবে। আর আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, এই প্রেম ভালোবাসার মায়ায় আপনি আমাকে আর জড়াতে চাইবেন না। একবার প্রেম ভালোবাসা করে শাদী করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এখন আমাকে কোথায় থাকতে হচ্ছে জানেন? এখন আমাকে এই বনবাসে থাকতে হচ্ছে। তাই আমি চাই না আমার জীবনে আর প্রেম ভালোবাসা আসুক। এখন আমি আমার বাকি জীবনটা একা একাই থাকতে চাই। আপনি দয়া করে এখন আসুন, যান। এই শুনুন শুনুন, না সে শুনলই না, চলেই গেল। যে করেই হোক ওকে বুঝিয়ে আমার প্রস্তাবে রাজি করাতেই হবে। যাই, বনে গিয়ে কাঠ কেটে গঞ্জে যেতে হবে, কালকে আবার আসবে। যদি আমার প্রস্তাবে সে রাজি হয়, এখন যাই। সর্দার, সর্দার, কুঠিরে আছেন সর্দার? সর্দার, সর্দার, বাবা তো বাড়িতে নেই, বাবা বনে কাঠ কাটতে গিয়েছে। যাক ভালোই হলো। সর্দার যখন কুঠিরে নেই তখন আপনার সঙ্গে আমার মজা করে গল্প করা যাবে। কি বললেন? আপনার সঙ্গে আমি মজা করে গল্প করব? শুনুন,
আপনার সঙ্গে গল্প করার সময় আমার নেই, দয়া করে এবার আপনি আসুন। আমি বুঝি না, যখনই আপনার সঙ্গে কথা বলতে আসি তখনই আপনি আমার কথা শুনে রেগে যান। রেগে যাব না তো কি করব? শুনুন, আপনার চাহনিটা আমার খুব একটা ভালো লাগে না, আর আপনি মানুষটা মোটেও সুবিধার না, সেজন্যই তো আমি রেগে যাই। আর আপনার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা বা কোনো কিছুই আমার ভেতরে নেই, তাই দয়া করে আপনি এবার আসুন। কি বললেন? আমার তাকানোর চাহনি ভালো না? আমার এই তাকানোর চাহনি দেখে এই এলাকার যত কন্যা আছে সবাই আমাকে আপন করে নিতে চায়, আর আপনি এ কেমন কথা বলছেন? সবাই আপনাকে আপন করে নিতে চাইলেও আমি কখনো আপনাকে আপন করে নিতে চাই না। শুনুন, আপনি যে রোজ কি মতলবে এই কুঠিরে আসেন সেটা আমি খুব ভালো করেই জানি। অতএব আমি আপনার সঙ্গে বাড়তি কোনো কথা বলবো না, আপনি এখান থেকে চলে যান। আমার এই চোখ যার প্রতি একবার পড়েছে তাকে আমি কিছু একটা না করে ছাড়ি না। এই জন্যই তো আপনাকে দেখলে আমার গা জ্বলে যায়। আর সেই প্রথম দেখাতেই আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি কেমন চরিত্রের মানুষ। মেয়ে মানুষ হয়ে এত ভাব নেওয়া ভালো না। আমি শয়তান ঠিক আছে, কিন্তু আপনার সাথে শয়তানি করতে চাচ্ছি না। আমি আপনাকে শাদী করতে চাই। আমি শাদী করে আপনার সাথে সংসার বাঁধতে চাই। এতে আপনি আর অমত করবেন না। তাহলে আপনি রোজ এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের কুঠিরে আসেন? আমি তো ঠিকই ধরেছিলাম, আমার তাহলে ভুল ধারণা হয়নি। তবে কি জানেন, আপনি আমাকে শাদী করতে চান না, ঠিক আছে, এটা ভালো কথা, কিন্তু আমি যে আপনাকে শাদী করতে পারবো না, আর তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই জহিরের মনের বাসনা কেমন করে পূরণ করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আর একবার যখন আমি বলেছি যে আমি আপনাকে শাদী করব, তখন আপনাকে আমি শাদী করেই ছাড়বো। করেই ছাড়বেন? আপনি ওই আশা নিয়ে রোজ আমার সামনে আসুন, তাতে কোনো লাভ হবে না, কারণ আমি আপনাকে কখনোই শাদী করব না, কথাটা আপনি মনে রাখবেন। শুনুন শুনুন, আমার কথা শুনুন। না, আমার তো কোনো কথাই শুনলো না। আমি যখন একবার বলেছি আমি আপনাকে শাদী করব, তখন আপনাকে আমি শাদী করেই ছাড়বো। আমার কথা শুনলে এই বনের যত পশু পাখি আছে তারা এক ঘাটে জল খায়, আর আপনি আমার কথা শুনবেন না। এখন যাই, কাল আবার সর্দারের কাছে আসবো। আমার বিশ্বাস আমার শাদীর প্রস্তাব আমি যদি সর্দারের কাছে দিই তাহলে সর্দারের অমত করবে না। সময় কথা বলবে। নানু ভাই, নানু ভাই, কই গেলি রে নানু ভাই? বাবা, তুমি এসেছো? আর তোমার নানু ভাই তো বাড়িতে নেই, একটু আগেই কোথায় যেন গেল। মারে, তোকে একটা কথা বলবো, তুই মনে কিছু করবি না তো? বাবা, কি এমন কথা তুমি আমাকে বলবে যেটাতে আমি কিছু মনে করব? তুমি নির্ভয়ে বলো বাবা। দেখতে দেখতে আজ 5টি বছর পার হয়ে গেল, রাজকুমার তোর কোনো খোঁজ খবরও নিতে আসলো না। তাই বলছি মা, ও আর কোনোদিন আসবেও না। বাবা, তুমি ঠিকই বলেছো, দেখতে দেখতে আজ 5টি বছর পার হয়ে গেল। আমার ছেলেটাও কত বড় হয়ে গেল, সে তার বাবার মুখটাও দেখতে পারলো না এখনো পর্যন্ত। বাবা, আমি আর কতদিন রাজকুমারের পথপানে চেয়ে থাকবো? সে হয়তোবা আমাকে সত্যি আর এই বনে খুঁজতে আসবে না, না আসুক। তবে কি জানো বাবা, সে যদি নাও আসে, আমি সারাটি জীবন এভাবেই কাটিয়ে দেবো এই বনবাসে। তোর জীবনটা এভাবে নষ্ট না করে আমি বলি কি, তোকে দেখে শুনে একটা শাদী দিয়ে দিই। না বাবা, না, এসব তুমি কি বলছো বাবা? রাজকুমারকে রেখে আমি আরেকজনকে আমার মনে জায়গা দেব? না বাবা, এ যে সম্ভব না। আমি যে রাজকুমারকে অনেক ভালোবাসি বাবা, রাজকুমারকে ছাড়া আরেকজনকে আমি শাদী করব, এ যে আমি কল্পনাতেও ভাবতে পারি না বাবা। মানুষের কপালে যা লেখা আছে তা কেউ খণ্ডাতে পারে না। তাই তোকে বলছি, তুই আরেকটা শাদী করে নে রে মা। বাবা, যেদিন আমাকে রাতের অন্ধকারে এই বনে রেখে যাওয়া হয়েছে, সেদিন থেকেই আমার মনের আবেগ, ভালোবাসা সবকিছু নষ্ট হয়ে গেছে। তাই আমি চাই না নতুন করে আমার এই মনে আমি প্রেম ভালোবাসা জাগ্রত করি। আমার ছোট পুত্রকে নিয়ে আমি এই বনে বসবাস করে যাব সারাটি জীবন বাবা, কিন্তু তুমি আমাকে আরেকটি শাদী করার কথা কখনো বলো না বাবা। মানুষের মন বলে একটা কথা আছে, তুই কেন তোর নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি রে মা? বাবা,
তুমি শুধু আমার মনের দিকেই চাইলে, তুমি আমার ওই ছোট পুত্রের দিকে একবারও চাইলে না। আর কে আমাকে শাদী করবে? কে আমাকে শাদী করে আমার পুত্রের দায়ভার নেবে বাবা বলো? তাই আমি চাই না ক্ষণিকের জন্য কাউকে শাদী করে আমি আমার পুত্রকে অবহেলা করি। আর যখন ওই পক্ষের একটা সন্তান হবে তখন আমার পুত্র যে অবহেলায় শেষ হয়ে যাবে বাবা। তাই আমি আমার পুত্রকে নিয়ে সারাটি জীবন এভাবে কাটিয়ে দেব। তবু তুমি আমাকে দ্বিতীয়বার শাদী করার কথা বলো না বাবা। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। চল আমাকে এবার গিয়ে খেতে দে। ঠিক আছে বাবা, তুমি গিয়ে বসো, আমি পানি নিয়ে তারপরে তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে রে মা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুই জলদি পানি নিয়ে আয়। ঠিক আছে বাবা, যাও। আপনি পানি নিয়ে কুঠিরে ফিরছিলেন, আমিও আপনার কুঠিরে যাচ্ছিলাম। যাক, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। তা আপনি আজ আবার আমাদের কুঠিরে কেন যাচ্ছিলেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না। তবু আজ আপনি কেন যাচ্ছিলেন বলুন তো? আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেও কোনো যায় আসে না। আমি একটা বিষয় ভেবে আপনাকে শাদী করতে চেয়েছিলাম। কি বিষয় ভেবে আপনি আমাকে শাদী করতে চেয়েছিলেন? আমি ভেবেছি আপনার পুত্রের কথা। সর্দারের বয়স হয়েছে, আল্লাহ না করুক কখন কি হয়ে যায়, আপনি এত দূর ভেবে নিয়েছেন? তখন আপনার কি হবে, এই ভেবেই আপনার আর আপনার সন্তানের দায়ভার নিতে চাচ্ছি। আপনি তো মুখে এখন এই কথা বলছেন, যখন আপনার সঙ্গে একবার আমার শাদী হয়ে যাবে তখন আপনার এই মায়া ভরা কথা আর থাকবে না। আমার গর্ভে যখন আপনার সন্তান আসবে তখন যে আপনি আমার পুত্রকে অবহেলা করবেন, তখন যে আপনি আর আমার পুত্রকে ভালোবাসবেন না। তাই আমি চাই না আমার পুত্র কোনো অবহেলার শিকার হোক। আমি চাই না মা হয়ে যে আমার পুত্রের কষ্ট আমি দেখি। তাই আমি বলছি কি, আপনি আমাকে শাদী করার কথা ভুলে যান। আমি আপনাকে শাদী করতে পারবো না। আমি আমার সন্তানকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। আপনি বারবার আমাকে এই শাদী করার কথা বলবেন না। আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি, আমার কোনো অরুজাত সন্তানের দরকার নেই। আপনার যে সন্তান আছে তাকেই আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন? প্রতিশ্রুতি দিয়ে বলবেন যে আপনার অরুজাত কোনো সন্তানের দরকার নেই? এটা কেমন কথা? ঠিক আছে, তাও আপনি যখন আমাকে এতবার বলছেন, আমাকে সময় দিন, আমি বিবেচনা করে দেখি কি করা যায়। তাহলে এখন আমি আসি, আমি পানি নিয়ে গেলে তারপরে বাবা খাবে। ঠিক আছে, আপনি এখন যান। আমি আগামীকালকে আপনার কুঠিরে আসছি আপনার মতামত জানার জন্য। ঠিক আছে, তাহলে কালকে আসুন। এখন আমি আসি। আচ্ছা, ঠিক আছে। আমার যে কি খুশি লাগছে, সে আমার প্রস্তাবে রাজি হতে পারে। আগামীকালকে সকালে তার কুঠিরে যাব তার মতামত জানার জন্য। যাক, মেঘনা চাইতেই জল সামনে এসে পড়লো। আপনি আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার পথ ছাড়ুন, আমি পানি নিয়ে গেলে তারপরে বাবা খাবে। সরে যান আমার সামনে থেকে আপনি। আপনি এত তাড়া দিচ্ছেন কেন? আজ এই ফাঁকা রাস্তায় দেখা, একটু প্রেম প্রীতির কথা মন খুলে বললি। আপনার মনে এসব প্রেম প্রীতির গল্প জাগলেও আমার মনে এসব গল্প জাগে না। আপনি আমার মনে এসব প্রেম প্রীতির গল্প জাগাতে আসবেন না। যতবারই এসব করতে আসবেন ততবারই আপনি আমার কাছে অপমানী হবেন। তাই বলছিলাম, আমাকে বেশি জ্বালাতন না করে আমার পথটা আপনি ছেড়ে দাঁড়ান, আমি কুঠিরে যাব। নাম আমার জহির। আমি যখন একবার আপনার দিকে তাকিয়েছি না, তখন আমার এই মনের বাসনা আমি পূরণ করেই ছাড়বো। ও আচ্ছা, আপনি এই যখন একবার আমার দিকে তাকিয়েছেন তখন আপনার মনের বাসনা আপনি পূরণ করেই ছাড়বেন? একটা কথা শুনুন, আমার নামও না মালেকা। আমি যখন একবার বলেছি যে আমি আপনাকে কোনো মতেই শাদী করব না, তখন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে রাজি করাতে পারে। আমার বনে বাস করে আপনি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছেন? আপনি জানেন আমি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার সতীত্ব আমি নষ্ট করে দিতে পারি। আপনি আমার সতীত্ব নষ্ট করে দিতে পারেন? ভালো কথা। শুনুন,
আমি মালেকা, আমার সতীত্ব নষ্ট করা এত সস্তা না। আমি আমার সতীত্ব রক্ষা করার জন্য আমার জীবন দিয়ে দেব, তবু আমি আমার সতীত্ব দেব না। বুঝতে পেরেছেন আপনি? কি বললে তুমি সুন্দরী? আমি তোমাকে হুমকি দিচ্ছি? ঠিক আছে, আজ তোমার দাম্ভিকতা ভেঙে আমি চুরমার করে দেব। দেখি এই বনে তোমাকে কে আছে তোমাকে রক্ষা করে। আসো তুমি। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, এই বনের বাঘ মনে করেন? শুনুন, একটা কথা আপনি কান খুলে শুনে রাখবেন। আমি মালেকা কাউকে দেখে ভয় পাই না, আর আমার জীবন দিয়ে হলেও আমি আমার সতীত্ব রক্ষা করে যাব। তবু কোনো শয়তানের হাতে আমি আমার সতীত্ব বিলিয়ে দেব না। এখন দেখেছেন এই মালেকা কি করতে পারে? তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারিস? হ্যাঁ, এখন তো শুধু একটা থাপ্পড় মেরেছি মাত্র। এর থেকে বেশি বাড়াবাড়ি করলে না আমি বড় কিছু করে বসবো, কথাটা মনে রাখিস। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারিস? থাপ্পড় মেরে আমার গালটা লাল করে দিয়েছিস। যেভাবেই হোক আমি তোকে কালকেই শাদি করব। শাদি করে তোর এই নরম হাতের মালিশে আমার গাল আবার আমি ঠিক করব। যাই, কালকে সর্দারকে গিয়ে শাদির বিষয় বলবো, বলে যেভাবেই হোক তোকে আমি শাদি করেই ছাড়বো। তুই তো আমায় চিনিস না। এই যে নানু ভাই, এভাবে যদি তুমি বন জঙ্গলে ঘুরে বেড়াও তাহলে তোমাকে বাঘে খেয়ে ফেলবে। নানু ভাই, আমাকে বাঘে খাবে? আমি যে তোমার নাতি হই। ও, আমি তো ভুলেই গিয়েছি, আমি এই বনের সর্দার আর তুমি তো আমার নানু ভাই। তোমাকে কি বাঘে খেতে পারে? কি ব্যাপার, নানা আর নাতি মিলে কি গল্প করা হচ্ছে? আর এই যে পুত্র, তুমি যে সারাক্ষণ বন জঙ্গলে ঘুরে বেড়াও, যদি এই বনের হিংস্র জন্তু তোমার কোনো ক্ষতি করে বসে তখন কি হবে? আমি বাঘ দেখে ভয় পাই নাকি? আমার নানু ভাই এই জঙ্গলের সর্দার। তাই বুঝি? ঠিক আছে, এখন ঘরে চলো, খাবে। মারে, এখন আমাকে তাড়াতাড়ি খেতে দে। আচ্ছা বাবা, ঘরে চলো, তোমাদেরকে খেতে দেই। ঠিক আছে, তাই চলো নানু ভাই। জামাল, বাবা জামাল, বাড়িতে আসো বাবা জামাল। পুত্র তো বাড়িতে নেই, আপনি এত সকাল সকাল আমাদের কুঠিরে? কালকের কথার জবাব শোনার জন্য আজকে সকাল সকাল আপনার কুঠিরে আসলাম। আপনি দেখছি আপনার প্রস্তাবের কথা আমার মুখে শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন। সারা রাত শুধু আপনার কথা মনে পড়েছে। সারা রাত আমি ঘুমাতে পারিনি, দুটি চোখের পাতা এক করতে পারিনি আপনার মুখের জবাব শোনার জন্য। তাই আপনি সারা রাত আমার মুখের জবাব শোনার জন্য ঘুমাতে পারেননি? ওই একই দশা যে আমারও হয়েছে, আমিও যে সারা রাত ঘুমাতে পারিনি। এই ভেবে ভেবে আমার ভোর হয়ে গেছে, আমি আপনাকে কাল সকালে কি জবাব দেব। এটার জন্য না আমিও সারা রাত ঘুমাতে পারিনি। ও আচ্ছা, আপনিও সারা রাত ঘুমাতে পারেননি? তা আমার বিষয়টা নিয়ে কি ভাবলেন? কিরে আলম, তুই এখানে এই সর্দারের কুটিরে তো কি মনে করে এসেছিস? আমারও তো একই প্রশ্ন, তুই সর্দারের কুটিরে কেন এসেছিস? আমি সর্দারের কাছে কেন এসেছি? আমার স্বাদের বিষয়ে কথা বলার জন্য। তা কোন কন্যাকে শাদী করার জন্য এসেছিস? তোর আমার সামনে যে কন্যা দাঁড়িয়ে আছে, এই কন্যাকে আমি শাদী করব, তাই তো সর্দারের এই কুটিরে এসেছি। ও আচ্ছা, তাই? তুই তো ভালো বুদ্ধি করে এসেছিস। তা তুই যে শাদী করবি, এই কন্যাটা কি রাজি আছে? কন্যা রাজি থাক বা না থাক, এই কন্যাকে আমার পছন্দ, আমি এই কন্যাকেই শাদী করব। সবকিছু জোর করে হয় না। যে কন্যা তোকে শাদী করতে রাজি না, তাকে তুই জোর করে শাদী করে কি করবি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর বুঝি কালকে থাপ্পড়ের কথা মনে নেই? তুই আজ আবার আমার কুঠিরে এসেছিস এই স্বাদের কথা বলতে? তুই আমার গালে থাপ্পড় মেরেছিস, এই দেখ তোর হাতের 5টা আঙ্গুলের দাগ আমার গালে এখনো রয়ে গেছে। তাই আমি তোকে শাদী করে তোর এই নরম হাতের আঙ্গুল দিয়ে আমার এই দাগ মুছতে চাই। কি বললি তুই? আমার এই নরম হাত দিয়ে তোর গালের থাপ্পড়ের দাগ মুছে ফেলবি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে পড়ছি। তোকে কালকে এক গালে থাপ্পড় মেরেছিলাম না, আজ আমি আবার তোকে আরেক গালে থাপ্পড় মেরে আমার এই 5টা আঙ্গুল বসিয়ে দেব, তারপরে বুঝবি কেমন লাগে। তোর সাহস তো কম না, তুই ইনাকে শাদী করতে এসেছিস? সাহস আসার জন্যই তো আমি এই সুন্দরী রূপবতী কন্যাকে শাদী করবার জন্য এখানে এসেছি। আর তুই কি বললি সাহস? সাহস আসার জন্যই তো আমি তাকে শাদী করব। আরে আমার আসছে
হচ্ছে সাহসী পুরুষ? শোন, তুই তো নিজেই ঠিক মতো হাঁটতে পারিস না, আবার তুই নিজেকে সাহসী দাবি করিস? হ্যাঁ, তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানিস না। আগে সর্দারকে আসতে দে, তারপর হবে তোর সাথে আমার কথা। তাই বুঝি? বাবা আসলে পরে তুই সবার সঙ্গে কথা বলবি? তা বাবা আসলে তুই কি করবি? ওই দেখ আমার বাবা চলে এসেছে। কি ব্যাপার আলম, জহির, আমার কুটিরে তোমরা দুজন কি মনে করে? আমি আপনার কাছে এসেছি সর্দার। তা কি মনে করে আমার কাছে এসেছো বলো? বাবা, ও এসেছে আমাকে শাদি করার জন্য। ও নাকি আমাকে শাদি করতে চায়। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বাবা। জহির, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি করে ভাবলে তোমার মতো একটি বদমাশের সঙ্গে আমার কন্যার সাথে দেব? এই মুহূর্তে তুমি আমার কুটির থেকে বেরিয়ে যাও। সর্দার, আপনি মনে হয় আমাকে অপমান করে কথা বলছেন। অপমান বোধ কি তোমার মধ্যে আছে? যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে তুমি আমার কুটির থেকে বেরিয়ে যাও। ঠিক আছে সর্দার, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই অপমানের প্রতিশোধ আমি কিন্তু নিয়েই ছাড়বো। আর একটা থাপ্পড় পড়লে তারপরে তুমি প্রতিশোধ নিও। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মারে, তুই আমাকে কি বলবি? মন খুলে বল, আমি তোর কথাগুলো শুনি। বাবা, তুমি আমাকে বারবার বলেছো মারে আরেকটিবার তুই শাদি কর, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। আমি রাজকুমারের জন্য কতগুলো দিন অপেক্ষা করে বসেছিলাম, হয়তো বা আমার রাজকুমার আমার কাছে ফিরে আসবে। কিন্তু দেখো বাবা, দেখতে দেখতে না আজ 5টি বছর পার হয়ে গেল। আমার সেই ছোট্ট পুত্রটা আজ কত বড় হয়ে গেছে, সে এখনো তার বাবার মুখ দেখতে পায়নি। রাজকুমারও আমার খোঁজে এই বনে আসলো না। বাবা, তোমারও তো বয়স হয়েছে, তুমি এবার কতদিন বাঁচবে? তুমি যখন থাকবে না, আমাকে আর আমার পুত্রকে কে দেখে রাখবে বাবা বলো? তাই বাবা, আমি ভেবে চিন্তে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরেকটি শাদি করব, কারণ আমাকে আর আমার পুত্রকে দেখে রাখবে এমন একটা মানুষ তো আমার জীবনে প্রয়োজন। আমি আর কতদিন রাজকুমারের জন্য অপেক্ষা করব বলো? সে তো নিজের স্বার্থ বুঝে চলে গেছে, কিন্তু আমি যে চলে যেতে পারছি না বাবা। তোর কথা শুনে আমি বড় শান্তি পেলাম। তা তোর পাত্রটাকে আমি দেখবো মা? বাবা, পাত্র তোমাকে দেখতে হবে না, পাত্র তোমার সামনেই দাঁড়িয়ে আছে। ও আজ 4 বছর হলো আমার পিছু পিছু ঘুরছে শুধু আমাকে শাদি করার জন্য। এখন আমার মুখ থেকে শুনলে পরে সে রাজি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে আমার উত্তরটা জানিয়ে দিব। বাবা আলম, আমার কন্যা যেগুলো বলছে এগুলো কি সত্য? হ্যাঁ সর্দার, আপনার কন্যা যা বলছে এটাই সত্য। তুমি আমার কন্যাকে শাদি করতে চাচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু আমার নানু ভাইটার কি হবে? আমি দুজনেরই দায়িত্ব নিব সর্দার। তাহলে এই শাদিতে আমার কোনো অমত নেই বাবা। সর্দার, তাহলে আমাদের শাদির ব্যবস্থাটা করে দেন। ঠিক আছে বাবা, আমি কাজী রহমতকে ডেকে আনি, তোমরা শাদির জন্য তৈরি হয়ে নাও। ঠিক আছে সর্দার। আপনি আমাকে শাদি করবেন, ঠিক আছে, আমিও আপনাকে শাদি করতে রাজি আছি, কিন্তু আপনাকে আমাকে ওয়াদা দিতে হবে যে আপনি আমার পুত্রকে কখনো আলাদা করবেন না। আমাকে কথা দিন আপনি। আমি ওয়াদা করে বলছি, আপনাকে আমি যেমন ভালোবাসবো আপনার পুত্রকেও আমি তেমনি স্নেহ করব। বাবা জামাল, জামাল বাবা আসো। আপনি আমার কেন লাগছেন আমি জানি। বাবা জামাল, ইনি হলেন তোমার পিতা। আজকে থেকে তুমি এনাকে পিতা বলে ডাকবে। মা, তুমি আমার পিতা হবেন? হ্যাঁ বাবা। পিতা। হ্যাঁ বাবা, আজ থেকে আমি তোমার পিতা। আমরা যেন এইভাবেই সারাটা জীবন হাসি মুখে থাকতে পারি। আজ থেকে আমি তোমার পিতা, তুমি আমাকে পিতা বলেই ডাকবে। ওই যে বাবা কাজী নিয়ে চলে এসেছে, চলুন আমরা কাজীর কাছে গিয়ে বসি।